অফিসের সবাই মিষ্টি মুখ করার জন্য বায়না ধরেছে। সবার এক কথা, এখন মিষ্টি মুখ করাবে, কয়েকদিন পর আবার ঝাল মুখ করাতে হবে। সবাই বেশ মজা করছে বিয়ের ব্যাপারটা নিয়ে। অভ্র কয়েকজনকে পাঠালো মিষ্টি আনার জন্য। মিহি অভ্রের দিকে ছলছল নয়নে তাকিয়ে আছে। সবার কথাকে উপেক্ষা করে মিহির দিকে তাকাতেই অভ্রের কপালে ভাঁজ পড়ে, হয়তো আমার মুখে এমন কষ্টের ছাপ দেখবে এটা তার কাম্য ছিল না। আস্তে আস্তে আমার পাশে এসে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি কোনো ওর দেইনি। উনি তো বললেন এ বিয়েটা শুধু 6 মাসের জন্য, তাহলে এমন ঘটা করে সবাইকে জানানোর কি প্রয়োজন? ম্যাম, আই এম সরি। অরণির শব্দ পেতেই মুখ তুলে তাকাই। মুখে মিষ্টি একটা হাসি রেখে ওর দেই ইট শ ওকে। ম্যাম, আমাকে ক্ষমা করবেন স্যার, এসব জানতে পারলে আমার জবটা থাকবে না। না না, আমি এসব কিছু আপনার স্যারকে বলবো না। ম্যাম, তাহলে আমাকে আপনি মিথ্যা কেন বলেছেন যে আপনি স্যারের বোন? এমনি মজা করে বলেছিলাম। ম্যাম, সামির আমার সাথে কথা বলছে না, আপনি একটু বলবেন আমার সাথে কথা বলার জন্য। যাকে ভালোবাসেন তাকে কেন বিশ্বাস করেননি? বিশ্বাস প্রত্যেকটা সম্পর্কে ভিউই। যেখানে মানুষটাকে বিশ্বাসই করতে পারেন না, সেই মানুষটাকে নিজের জীবনের সাথে জড়িয়ে ঝামেলা বাড়ানোর চেয়ে মানুষটা থেকে দূরে থাকা শ্রেয়। ম্যাম, আমার ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি বলে দিব। অভ্র আমাকে নিয়ে কেবিনে চলে এসেছে। আমাকে বসিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার, মন খারাপ কেন? আর বিশ্বাস নিয়ে তো দেখছি ভালোই সংজ্ঞা দিতে পারেন। এসব করার কি খুব প্রয়োজন ছিল? মন থেকে মেনে নেননি, তারপর কেন সবাইকে জানাতে গেলেন এটা কি জানতে পারি? যতদিনই আমার কাছে আছেন আমি আপনাকে নিজস্ব পরিচয় দিয়েই রাখতে চাই। আজকে একজন বিয়ের কথা বলেছে, কালকে আরেকজন বলতে পারে, তাই পরিচয়টা দিয়ে দেওয়াটাই ভালো মনে হল। আজকে আবহাওয়া এত শান্ত কেন বুঝলাম না, হয়তো ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। আল্লাহ মালুম, যা হওয়ার হবে। সন্ধ্যা নেমে এসেছে, আজকে পূর্ণ চাঁদ উঠেছে। চাঁদের আলোয় মনে হচ্ছে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। বাগানের সাইডে মানমাতানো সৌরভ নিয়ে দাঁড়িয়ে আছে হাসনাহেনা গাছে। রাত হলে ই ফুলের গন্ধে চারদিকে ভরে যায়। মিষ্টি গন্ধ নাকে আসলে ই ফুলগুলোকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে, কিন্তু এই রাতের বেলা বাগানে যেতে ভয় লাগে। লোকমুখে শুনেছি হাসনাহেনা গাছে নাকি সাপ থাকে, নয়তো এখন ঠিক হাসনাহেনা গাছের নিচে চলে যেতাম। চাঁদের আলোয় সবগুলো ফুল খুব সুন্দর দেখাচ্ছে। অভ্রের রুমের বারান্দায় বসে আছি আমি। বসে বসে প্রকৃতি মধ্যে নিজেকে হারিয়েও ফেলতে ইচ্ছে করে। অফিস থেকে বিকেলে এসে ফ্রেশ হয়ে বসলাম একটু আগে। অভ্রের ডাকে রুমে প্রবেশ করি। শাড়ি পর রেডি হয়ে নিন। কেন, কোথায় যাব? ডিনার করতে বাহিরে যাব। কথাটা শুনে খুশি হয়ে গেলাম, কারণ আমার ঘুরতে অনেক ভালো লাগে, রাতের বেলা তো আরও বেশি। কিন্তু সমস্যা বাঁধল আমার শাড়ি পরা নিয়ে, আমি তো শাড়ি পরতে পারি না। অভ্রকে বললাম, আমি শাড়ি পরতে পারি না। না পরলে চেষ্টা করুন। পারি না বলছি তো। না পারলে আমি একা একা যাব, আপনি বসায় বসে ভূতেদের সাথে গল্প করবেন কেমন? এই না না, যাব আমি। তাহলে শাড়ি পরে নিন। আমি চাই না আর কেউ আমাকে এসে আপনার বিয়ের কথা বলুক। আমি জানি তো আপনার পেটটা পুরোটা ভরা হিংসায়। কি বললেন? চোখ রাঙিয়ে তাকাতেই আমি চলে আসি অন্য রুমে। একটা নীল কালারের শাড়ি নেই, ইউটিউব দেখে দেখে ট্রাই করতে থাকলাম। আমার মনে হচ্ছে ইউটিউব না থাকলে আমি কিছুই করতে পারতাম না।
যাই হোক, যে মেয়ে জীবনে শাড়ি পরতে পরে না, সে কি একদিনে শাড়ি পরা শিখে যাবে নাকি? কোনো রকম শাড়ি পেঁচিয়ে নিলাম, মনে মনে অভ্রের 14 গোষ্ঠীকে বকতে লাগলাম। সবই হলো কুচি কিভাবে দেয়, আমি তো কুচিই ঠিক করতে পারছি না। অনেকক্ষণ তো ট্রাই করলাম, না পেরে অভ্রকে ডাকলাম, একটু আসবেন এদিকে। নিজের কাজ নিজে করা ভালো, কান্না করে দিব কিন্তু। তা আপনি করতে পারেন, প্লিজ আসুন না। অভ্র রুমে এসে কতক্ষণ মন খুলে হেসে নিল মিহির অবস্থা দেখে। হাসির কি হলো, আমার এই অবস্থা কিন্তু আপনার জন্যই। বেশি কথা বললে আমি চলে যাব কিন্তু। আর বলবো না, এবার কিছু একটা করেন। অভ্র এসে মিহির সামনে দাঁড়ায়, কিন্তু শাড়ির কুচি ছাড়া অন্য কোনো কথা ও বলেনি, তাকায়ও নি। অভ্র যেটুকু পেরেছে কুচিগুলো মিহির হাতে ঠিকে করে ধরিয়ে দিয়ে বিনা বাক্যে রুম থেকে বের হয়ে যায়। মিহি শাড়ি ঠিক করে, ম্যাচিং জুয়েলারি, ম্যাচিং চুড়ি পরে নিল। কিন্তু ভাবনা একটাই, মিহি পারেনি অভ্র কি করে শাড়ির কুচি দিতে পারে। তাহলে কি আগে অন্য কাউকে শাড়ি পরিয়েছিল? গাড়িতে বসে মিহির প্রশ্ন। শাড়ি পরলে মানুষ কত প্রশংসা করে, আপনি তো চোখ তুলে দেখলেনও না। দেখে কি করব? কেমন কথা, আপনি কি আগে কাউকে শাড়ি পরিয়ে দিয়েছিলেন? হঠাৎ এই প্রশ্ন কেন করলেন? এই জন্যই মানুষের উপকার করতে নেই। তাহলে আপনি আমার থেকে ভালো করে কুচি ঠিক করতে পারেন কি করে? আপনি যে একটা গাধা এটা আমি জানি, তাই আপনি যাওয়ার পর শাড়ি পরার কয়েকটা ভিডিও দেখেছি। ওহ আচ্ছা, গাধা না, মেয়েদেরকে গাধি বলে। আপনার মধ্যে শিক্ষার অভাব আছে। কথাটা বলার সাথে সাথে অভ্র গাড়ি থামিয়ে দেয়। অভ্র গাড়ি থেকে নেমে মিহিকে টেনে গাড়ি থেকে নেমে নিজে আবার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। মিহি কিছু বুঝে উঠার আগে গাড়িটা চোখের আড়াল হয়ে যায়। কি হলো এটা, একা একা নামিয়ে কেন দিয়ে গেল? আমি নিজে অনেক বেশি কথা বলি, তাই কি মাঝ রাস্তায় আমাকে নামিয়ে চলে যাবে নাকি? চারদিকে খারাপ মানুষের অভাব নেই, আমি এভাবে একা দাঁড়িয়ে থাকলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই বেশি। আশেপাশে কয়েকটা ছেলে ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না। অভ্র কি করে পারল এরকম একটা জায়গায় রেখে যেতে? তাহলে কি অভ্রের আগের প্ল্যান ছিল এটা? এভাবে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য ভালো হবে না। কোথায় যাব আমি? সামনে হাঁটলে ও ছেলে, পিছনে হাঁটলে ও ছেলে। এতটা অসহায় কখনো মনে হয়নি। আশেপাশের ছেলেরা আমার দিকে তাকিয়ে আছে। হে আল্লাহ, আমাকে বাঁচায়। মনে মনে যা দোয়া আছে পড়া শুরু করলাম। হঠাৎ একটা গাড়ি আমার থেকে কিছুটা সামনে গিয়ে আবার আমার সামনে এনে দাঁড় করালো। ভয়টা তো আরো বেড়ে গেল। মিহি, তুমি এইখানে কেন? মুখের দিকে তাকাতেই দেখলাম অপু। প্রাণটা যেন ফিরে এলো, কিন্তু ওরা এত দ্রুত ঢাকায় ফিরে আসলো কেন? গাড়িতে উঠো। আমি কিছু না ভেবে গাড়ি উঠে পড়লাম। গাড়িতে উঠার বসার সাথে সাথে সবার এক প্রশ্ন, মিহি কি হয়েছে, তুমি এখানে কেন? আমি সবটা খুলে বললাম। সবটা শুনে অভ্রের মা বলল, তুমি হয়তো বা কোনো ভুল করেছ, তাই অভ্রের এভাবে রাস্তায় রেখে যাওয়া ঠিক হয় নাই। অভ্রে দাদিমা সিলেট গিয়ে অসুস্থ হয়ে পড়ে, তাই আমরা দ্রুত ঢাকায় চলে আসি। উনি অন্য গাড়ি আছে। আর এখন আমরা না আসলে কি হতো? অভ্রে আজকে বাসায় আসুক, তারপর দেখো কি করি। জীবনটা মাঝিবিহীন নৌকার মতো মনে হচ্ছে। নদীর স্রোত অনুযায়ী চলছে। অনেক হয়েছে, আর এসব সহ্য করব না। আমার জবিনটা আমি গুছিয়ে নিব। এসব ভাবতে ভাবতে বাসার সামনে চলে এসেছি।
গাড়ি থেকে নেমে সোজা অভ্রের রুমে চলে গেলাম। আমার যা জামা কাপড় জুয়েলারি আছে সব নিয়ে অভ্রের পাশের রুমে চলে গেলাম। ভয় পেয়ে মরে গেল ও, আর অভ্রের রুমে যাব না। অভ্র বাসায় এসেই মায়ের রুমে চলে যায়। মায়ের সামনে বসতেই রেনু বেগম বলে উঠে, অভ্র, তোকে খুব ক্লান্ত লাগছে, কি হয়েছি? আর আমি যে এসেছি কার কাছ থেকে শুনেছিস? দারোয়ান কাকা বলেছে মা। উনি এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন, খেয়ে নে, আর কি হয়েছে বল। আম্মু, আমি রাগ দেখিয়ে মিহিকে রাস্তায় রেখে চলে গিয়েছিলাম। পরে 10 মিনিট পরে এসে দেখলাম মিহি ওই জায়গায় নেই। আশেপাশে অনেক খুঁজেছি, পাইনি। আম্মু, এই রাতের বেলা যদি মিহির কিছু হয়ে যায়? আমি রাগের মাথায় কি করলাম এটা? আমার মাথা ঠিক ছিল না। ছেলের এমন অস্থিরতা দেখে রেনু মেকি হাসি দিয়ে বলে, যাকে ভালোবাসো বাবা তাকে কেন আগলে রাখো না? মনে রেখে একবার হারালে কখনো আর পাবে না। মা, এসব কথা বলার সময় এখন না, কি করব বলো না তুমি? শান্ত হও মিহি, বাসায় আছে, আমরা নিয়ে এসেছি। কিন্তু কাজটা অভ্র ঠিক করিসনি। অভ্র মায়ের সাথে আর কোনো কথা না বলে দৌড়ে রুমে চলে যায়। কিন্তু রুমে যেতেই দেখে মিহি রুমে যায়। মিহি রুমে নেই দেখেই দাদিমার রুমে, মিনতির রুমে খুঁজে বাসার ছাদে যায়, কিন্তু কোথাও পায়নি। এখন তো মনের মধ্যে আরেক ভয় ঢুকে গিয়েছে, মিহি কি বাবার বাসায় চলে গেল নাকি? নিজেকে নিজে গালি দিতে ইচ্ছে করছে। ওই সময় রাগের মাথায় মিহির সাথে এতটা খারাপ ব্যবহার না করলেও চলত। অভ্র পরক্ষণেই মনে হল মিহি যে অভ্রে পাশের রুমে থাকে। অভ্র দ্রুতগতিতে মিহির রুমের দিকে গেল। মিহি রুমের দরজা লক করে শুয়ে আছে। কান্না করতেছি। নিজের এমন পরিণতি মনে নিতে কষ্ট হচ্ছে। বিয়েটা এই জীবনের সুখ শান্তি সব কেড়ে নিল। বিয়ের আগে তো খুব ভালো ছিল। মিহি দরজা খুলেন। কণ্ঠটা চিনতে বিন্দু পরিমাণ ও অসুবিধা হয়নি মিহির। অভ্রে কণ্ঠ শুনে কান্নার বেগ আরও বেড়ে গেল। চুপ করে শুয়ে আছে। অভ্র অনবরত দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু মিহির এতে কোনো ভ্রুক্ষেপ নাই। কথা কানে যাচ্ছে না, দরজা খুলতে বলছি। মিহি এভাবার রাগে চিৎকার দিয়ে বলল, খুলব না, এখান থেকে চলে যান। সরি মিহি, আমি বুঝি নাই, রাগের মাথায় এমনটা হয়ে গিয়েছে। আপনি এখান থেকে চলে যান বলছি। আমি মাকে কল দিয়েছি, কালকেই বাসায় চলে যাব। আমার বাড়িতে থেকে নিজেকে কারাবন্দী রাখতে পারব না। আদিক্ষেতা না দিয়ে চলে যান। আপনি দরজা খুলবেন নাকি আমি দরজা ভেঙে ফেলব? খুলব না। কথাটা বলার সাথে সাথে দরজায় লাথি মারতে থাকে অভ্র। মিহি লাথির শব্দ শুনে দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। মিহিকে দেখে অভ্র এসে জড়িয়ে ধরে। মিহি কিছু বুঝার আগেই মিহি ছাড়ানো ব্যর্থ চেষ্টা করছে। অন্ধকার রুমে মিহিকে ছাড়া অভ্র কিছুই দেখছে না। তাও বুঝতে কষ্ট হচ্ছে না মিহি যে কান্না করছে। এক হাত দিয়ে মিহির চোখের পানি মুছে দেয়। মিহি প্লিজ, আমার ভুল হয়ে গিয়েছে, আমি রাগের মাথায় কি করেছি বুঝতে পারিনি। কি হয়েছে আপনার, ছাড়ুন আমাকে। কেউ আসার শব্দ শুনে অভ্র মিহিকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায়। কি হয়েছে অভ্র? সামনে তাকিয়ে দেখল অভ্রের দাদিমা দাঁড়িয়ে আছে। কিসের শব্দ করেছিস অভ্র? বাসা কি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিস? দাদিমা, এসব কিছু না। রুমটা অন্ধকার করে রেখেছিস কেন? লাইট অন কর। অভ্র দ্রুত গিয়ে লাইট অন করেতেই দেখে মিহির সব ড্রেস এলোমেলো হয়ে ফ্লোরে পড়ে আছে। মিহির ব্যবহার্য বাকি জিনিসগুলোও এক সাইডে পড়ে আছে। এগুলো দেখে তো অভ্রের রাগটা আরও বেড়ে যাচ্ছে। কিন্তু এখন মিহি রেগে আগুন হয়ে আছে।
হাজার রাগ থাকলে ও অভ্রকে এখন মিহির রাগ ভাঙ্গাতে হবে, না হয় মিহি কি না কি করে বসে আল্লাহই জানে। কি ব্যাপার নাতবউ, এগুলো এইখানে কেন? স্বামীর সাথে মনমালিন্য হলে মিটিয়ে নে। অভ্রের রুমে যা, আর যেন কোনো শব্দ না শুনি। দাদিমা সুস্থ হয়ে গিয়েছ নাকি? তোদের এরকম কাণ্ড দেখে অসুস্থ শরীর নিয়েই আসতে হলো, বলেই দাদিমা চলে গেল। দাদিমা চলে যেতেই অভ্র মিহির দিকে এগিয়ে যায়। মিহি ভয় পিছাতে থাকে। আপনি আমার সামনে থেকে দূরে সরে যান, আমি আমার নিজের জীবনটা এই নরক থেকে মুক্তি দিতে চাই। মিহি মুখে এমন কথা শুনে অভ্র জিজ্ঞেস করে, এত কষ্টই কি আমি দিয়েছি? তা আর বলার অপেক্ষা রাখে নাকি? সরি মিহি, আমি তো আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ওমা, সে কি কথা? অভ্র চৌধুরী আবার ক্ষমা চাইতে পারে নাকি? একটা মেয়ে যখন তার হাজবেন্ডের বাসায় আসে, মা বাপকে ছেড়ে তখন আদর করে আগলে রাখতে হয়। আর আপনি তো জোর করে বিয়ে করেছে, তার উপর চুন থেকে পান খসলে আপনার। অভ্র হাতের আঙ্গুল দিয়ে মিহিকে চুপ করে দিয়ে মিহি অভ্রের হাত সরিয়ে দেয়। গিয়ে বেডে শুয়ে পড়ে। অভ্র ও গিয়ে মিহির পাশে শুয়ে পড়ে। মিহি এবার পোড়া দমে অবাক। কি হচ্ছে কি? জিন ভর করল নাকি? হয়েছে কি আজকে? আপনি আমার বেডে শুয়েছেন কেন? আমার বউয়ের পাশে শুয়েছি, আপনাকে বলার কি আছে? কে আপনার বউ? মিহি, আমি কারো বউ না। ওহ, আপনার নাম বুঝি মিহি? আমার বউয়ের নামও মিহি। তো আপনার বউয়ের কাছে যান, আমার পাশে আসছেন কেন? বউয়ের পাশেই আছি। মিহি এবার বেড থেকে উঠে যেতে নিলেই অভ্র টান দিয়ে অভ্রের বুকের উপর ফেলে দেয়। ওষ্ঠদ্বয় দুটো ছুঁয়ে দেয়। মিহি বাকরুদ্ধ হয়ে গিয়েছে। স্পর্শটা নিতে পারছে না, আর অভ্রের এতটা চেঞ্জ হওয়াটাও নিতে পারছে না। বেশ কিছুক্ষণ পর অভ্রের পাশ থেকে উঠে পড়ার সুযোগ হল। উঠে সোজা অভ্রের মায়ের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। অভ্র লজ্জায় আর মায়ের রুমে যায়নি। কি হয়েছে মা, রাগ করে চলে এসেছ বুঝি? কিছু না মা, ঘুমাবো। মা মুখে হাসি রেখে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। আমি ও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ালাম। সকালবেলা পাখির কিচিরমিচিরের শব্দ ঘুম ভাঙল। বাসায় বাগান থেকে এই শব্দ আসছে। বাগানটা বড় হওয়ার গ্রামের কিছু দৃশ্য উপভোগ করার যায়। মিহি ঘুমাচ্ছে পাশে টেবিলে। অভ্র কফির মগটা রেখে চেয়ার টেনে মিহির দুহাত নিজের সামনে এনে হাত দুটো ধরে বসে আছে। মিহির দিকে তাকিয়ে হাসছে। প্রথম দেখার প্রেম তুমি? আমার প্রথম ভালোবাসা। আমার এই হৃদয় দিয়ে স্পর্শ করব তোমার ভালোবাসা। অভ্র মিহির কানের কাছে গিয়ে কথাগুলো বলে। অভ্রের মুখ থেকে এমন কথাগুলো শুনে চোখ মেলে তাকায় মিহি, সাথে সাথে হাতটা ছাড়িয়ে নেয়। অন্যদিকে তাকিয়ে শুয়ে পড়ে। মিহি, কফি বানিয়ে নিয়ে এসেছি, খাবেন না? তোর কফি তুই খা হনুমান। অসভ্য, লুচু তুই, মনে মনে কথাগুলো বলল মিহি। কথা বলছেন না কেন আপনি? মিহি এবার বেড থেকে নেমে নিজের রুমে দিকে চলে যায়। মিহির আম্মুকে কালকে অনেকবার কল দিয়েছে মিহি, মিহিকে নিয়ে যাওয়ার জন্য। মেয়ের এমন অস্থিরতা দেখে মিহির আম্মু সারা রাত ঘুমাতে পারেনি। মেয়ের জন্য খুব টেনশন হচ্ছে, তাই সকালে ঘুম থেকে উঠেই রওনা দিয়েছে। মিহি, তুই একটু বেশিই করছিস মনে হচ্ছে না? মিনতি, যেটা জানিস না তা নিয়ে কথা বলবি না। একটা থাপ্পড় দিব। আমি তোর একদিনের হলেও বড়। এমন ব্যবহার কেন করছিস মিহি? কালকে রাতে মা তোর জন্য ঘুমাতে পারেনি, আজকে সকালে ঘুম থেকে উঠেই রওনা দিয়েছে।
মিহি কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। হঠাৎ মিহির এই অগ্নিমুখ অভ্রের আর দেখতে ভালো লাগছে না, তাই সকাল সকাল গাড়ি নিয়ে বের হল ফুল, চকলেট, আইসক্রিম কিনতে। ফুল প্রত্যেকটা মেয়েরই পছন্দ, মিহিরও পছন্দ হবে। ড্রাইভ করছে আর মিহির কথা ভাবছে। মিনতিকে যেদিন প্রথম দেখতে গিয়েছিল তখনই মিহিকে অর্ণবের চোখে পড়ে, অবশ্য মিহি সামনে আসেনি, পর্দা আড়াল থেকে বারবার উকি দিচ্ছিল। বারবার পর্দার আড়াল থেকে কেউ একজন দেখছি মনে হচ্ছে, তাই অভ্র একটু আড়ালে চলে গিয়েছ। যখন মিহি আবার উকি দেয় দেখার জন্য, মুহূর্তে অভ্রের ভালো লাগা কাজ করতে শুরু করে। কিন্তু অভ্র অন্য কাউকে ভালোবাসত, তাই মিহির দিকে দ্বিতীয়বার ফিরে তাকায়নি। মিহি সবকিছু ভুলে আবার নতুন করে ভার্সিটিতে ভর্তি হবে, নতুন করে জীবন সাজানোর প্রস্তুতি নিচ্ছে। মায়ের সাথে বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়ল। দুচোখ ঘুম ভর করছে। সারা রাস্তা মায়ের সাথে একটা কথাও বলেনি। কত প্রশ্ন করেছে কিন্তু কোনো কথাই মিহি মাথায় ঢুকেনি। মিহিকে এমন ভাবলেশহীন দেখে আর কিছু জিজ্ঞেসও করেনি মিহির মা। এসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে ডুবে যায় মিহি। অভ্র বাসায় আসে হাতে ফুল, চকলেট বাক্স, আইসক্রিম বাক্স, একটা শপিং ব্যাগে মিহির জন্য প্লাজো আর টি শার্ট এনেছে। কারণ এই ড্রেসটা মিহি বাবার বাসায় পরতে দেখেছে। কিন্তু বাসার ভিতর পা দিতেই একরাশ হতাশা অভ্রকে আঁকড়ে ধরল। অভ্র বুঝতে পারেনি মিহি সত্যিই চলে যাবে, তাও এত সকালে। কালকে যখন গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল, পরক্ষণেই যখন খুঁজতে আসে তখন মিহিকে পায়নি অভ্র ওই জায়গাতে। পাগলের মতো চারপাশে খুঁজতেছি। বুকের বা পাশে হালকা ব্যথা অনুভব হচ্ছিল। মিহির শূন্যতাটা ঠিক তখন বুঝতে পেরেছে। আজকে আবার সেই একই শূন্যতা বিরাজ করছে অভ্রের মনে। মিহি চোখ খুলে চারপাশ দেখছে, এই জায়গাটা তো বড্ড অচেনা লাগছে। এটা তো সেই রুম না যেখানে আমি ঘুমিয়েছিলাম। এটা কোথায় আর আমার হাত পা এমন বাঁধা কেন? হে আল্লাহ, তুমি আমাকে কোথায় নিয়ে আনলে? আমাকে কে কিডন্যাপ করে নিয়ে আসলো? কথাটা বলে পিছনে ঘুরে তাকাতে দেখল মিহি নিচের দিকে তাকিয়ে অভ্রের সামনে দাঁড়িয়ে আছে, শত ডাকা শর্তে ও উপরের দিকে চোখ তুলে তাকাচ্ছে না। অভ্র এভাবে কিডন্যাপ করার অভিনয় করবে মিহির তা জানা ছিল না। মিহি খুব ভয় পেয়েছে। মিহি প্লিজ ক্ষমা করে দেন, আমি বাসায় যাব। আমাকে ক্ষমা না করলে বাসায় যেতে দিব না। আম্মু অনেক টেনশনে করবে। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমি আন্টিকে বলে এসেছি। আপনি এখানে নিয়ে এসেছেন কেন? আমার বউ, আমি যেখানে ইচ্ছে নিয়ে যাব। অনেক হয়েছে মিহি, আমি আর এগুলো নিতে পারছি না। না নিতে পারলে আমার সামনে আসবেন না। এবার অভ্র বেশ রেগে চেয়ার থেকে উঠে মিহির দিকে এগিয়ে গেল। মিহির গাল চেপে ধরে মুখটা উপরে তুলে বলল, খুব রাগ তোর, তাই না? আমি কথা বলছি, তুই ভাব দেখাচ্ছিস। অনেক হয়েছে, দেখ আজকে কি করি। এতদিন দূরে থাকতে দিয়েছিলাম, এখন নিজের সাথে জড়িয়ে রাখব সব সময়ে। আজকে বুঝবি অভ্র কি জিনিস। বলেই মিহিকে ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দিল। নিজরে শার্টের বোতাম খুলতে খুলতে মিহির দিকে এগিয়ে যায়, এতটা কাছে চলে যায় দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মিহি ভয়ে চোখগুলো খিচে বন্ধ করে নেয়, ঠোঁট জোড়া দুটো কাঁপতে থাকে। অভ্রে মিহির হাত ধরেতেই মিহি জোরে চিৎকার করে কেঁদে উঠে। মিহির কান্নার শব্দে অভ্র দূরে সরে আসে। আজকে কিছু করলাম না। যদি নেক্সট টাইম আবার কোনো দিন আপনি এমন করেন তাহলে বুঝবেন কি হয়। অভ্র রুম থেকে বের হয়ে যায়। মিহি কান্না ও বন্ধ হয়ে যায়। মূলত কান্না করেছিল অভ্র যেন স্পর্শ না করে। এটা কোথায় আছে মিহি কিছুই বুঝতে পারছে না। রুমটা সুন্দরী, বেশ সাজানো গুছানো।
মিহি চোখ ভুলিয়ে চারপাশ দেখতে লাগল। বেডের পাশে ড্রেসিং টেবিলের উপর চোখ পড়তেই দেখল ফুল দেখা যাচ্ছে। ফুল বরাবর মিহি ভালো লাগা। ফুলগুলো হাতে নিতেই আরও কয়েকটা ব্যাগ চোখে পড়ল। একটা ব্যাগ খুলতেই 3টা চকলেট বাক্স বের হল। মিহি একটা বাক্স খুলে চকলেট খেতে খেতে অপর ব্যাগটা খুলে দেখল আইসক্রিম, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আইসক্রিমগুলো নষ্ট হয়ে গিয়েছে। কিছুটা মন খারাপ করে পরের ব্যাগটা খুলতেই দেখে প্লাজো আর টি-শার্ট। এটা দেখে মিহি এবার হেসে ফেলে। যাই হোক, আমার দিকে তো অভ্রের ভালোই খেয়াল আছে, আপনার দিকে আমার কোনো খেয়ালই নেই। অভ্র রুমে ঢুকতে ঢুকতে এই কথাটা বলল। আপনি এই ব্যাগগুলো খুলেছেন কেন? এইখানে রাখা ছিল তাই খুললাম। আপনি তো বেশ খাদক, বাক্স খুলে চকলেট খাওয়া শুরু করেছেন। এগুলো আপনার জন্য নাকি? মিহি মুখে অসহায় একটা ভাব নিয়ে বলল। তাহলে কার জন্য? কার জন্য এটা আপনার জানার দরকার নাই। টাকা দিন। এই যে আপনি এই রেপিং করা জিনিসগুলো খুলে নষ্ট করে ফেলেছেন, ব্যাগগুলো ও ছিঁড়ে ফেলেছেন, এখন এগুলোর টাকা দিন। না দিলে কি করবেন? একটু আগে কি যেন করতেছিলাম। আচ্ছা আচ্ছা, দিব টাকা। তা কত টাকা এই জিনিসগুলো? জিনিসগুলোর দাম যতই হোক, এগুলো নষ্ট করার অপরাধে আপনাকে 10,000 টাকাই দিতে হবে। এত টাকা কেন? জিনিসগুলো নষ্ট করেছেন কেন? আপনি টাকাগুলো দিলে দেন, নয়তো আমার কাজ আমি শুরু করে দেই। শার্টের বোতাম উপরেরটা খুলে বলল। এই না না, আমি টাকা দিব। তাহলে এখন দেন। এখন কোথায় পাব? তাহলে আমার কাছে বিকল্প একটা পদ্ধতি আছে মিসেস মিহি চৌধুরী। কি পদ্ধতি? ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা স্ট্যাম্প কলম বের করল অভ্র। স্ট্যাম্পে লিখল, মিস মিহি অভ্রে চৌধুরীর কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিল। সময়মতো পরিশোধ করতে না পারায় আগামী 10 দিন মিস মিহি অভ্রের কথা অনুযায়ী উঠবে এবং বসবে। অভ্র যা বলে তাই করতে বাধ্য থাকবে। অভ্রের কথা ছাড়া ওয়াশরুম অবধি যেতে পারবে না। উপরুক্ত একটা নিয়ম ভঙ্গ করিলে মিহি 10 দিন পর 20,000 টাকা জরিমানা সহ পরিশোধ করিবে। নিন, সাইন করুন। এই আমি আপনার কাছ থেকে কবে টাকা ধার নিয়েছিলাম? আর আপনি মিস মিহি কেন লিখেছেন? মিসেস মিহি চৌধুরী লিখেন। পরের আপনি আমার কাজ না করলে তো এই স্ট্যাম্প কাউকে দেখিয়ে আপনার বিচার করতে পারব না। তাই আমার বউ আপনি এটা উল্লেখ করলাম না। বেশি কথা বললে কিন্তু আমার কাজ আমি শুরু করে দিব। আপনার যে কি অবস্থা করি আমি দেখবেন। আমাকে ভয় দেখিয়ে আপনি সাইন করাচ্ছেন। আপনার মতো বজ্জাত মানুষ পৃথিবীতে আরেকটা আছে নাকি সন্দেহ? আল্লাহ আপনার বিচার করুক। তাহলে আপনার সাইন করার দরকার নাই, আমার 10,000 টাকা দিয়ে দিন। এত বদদোয়া নিয়ে আমি থাকতে চাই না। কোথায় সাইন করতে হবে বলেন? মিহি মুখে বিরক্ত ভাব নিয়ে সাইন করে দিল। অভ্র মুখ টিপে টিপে হাসছে। এই 10 দিন যদি তুমি আমার জন্য পাগল না হইছ, তাহলে অভ্র চৌধুরী নিজের নামটা চেঞ্জ করে দিবে, মিহি পাখি। তোমার জন্য এনেছিলাম এই জিনিসগুলো গিফট হিসেবে। তোমার গিফট দিয়ে তোমাকে আমার ফাঁদে ফেললাম। মনে মনে কথাগুলো বলে স্ট্যাম্প অভ্র ও সাইন করে স্ট্যাম্পটা তালাবদ্ধ করে দেখে দেয়। মিহির দিকে তাকিয়ে বলে, লাভ ইউ লট মাই টিয়া পাখি। সকাল হতেই সূর্য আলোগুলো জানালার পর্দা ভেদ করে চোখে এসে পড়ছে। সূর্যের আলো চোখে পড়তেই অভ্র কাঁথা দিয়ে মুখ ঘুরে নেয়। মিহির কাঁথা দিয়ে এভাবে মুখ ডেকে রাখলে শ্বাস নিতে কষ্ট হয়। মুখ ডেকে রাখার সাথে সাথে মিহি হাত দিয়ে কাঁথা সরতে যাবে, তখনই খেয়াল করে অভ্র আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। কালকে এসব কাণ্ড শুরু হয়েছে, বারবার একই ভয় দেখায় স্ট্যাম্প সাইন করেছে, এখন অভ্র যা বলবে তাই করতে হবে।
কয়েকবার ডাকল মিহি, কিন্তু অভ্রের কোনো সাড়া শব্দ নেই। এদিকে মিহির শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তাই অভ্রের কানের কাছে গিয়ে জোরে চিৎকার দেয় একটা। অভ্র সাথে সাথে উঠে বসে পড়ে। বসে মিহির দিকে রাগী লুক দিয়ে তাকায়। এত জোরে কেউ চিৎকার করে? আপনি যেভাবে শুয়েছিলেন আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ডাকলাম উঠতেছিলেন না, তাই আমার জাদু দেখালাম। দাঁড়ান না, আমার জাদু দেখাই। এটা বলে অভ্র বিদ্যুতের গতিতে মিহির ঠোঁট একটা চুমু খেয়ে ওয়াশরুম চলে গেল। মিহি এক প্রকার ফ্রিজড হয়ে বসে আছে। একটু পরে ওয়াশরুম দরজা একটু ফাঁকা করে বলল, দেখলে আপনার জাদু দিয়ে আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলেন, আর আমার জাদু দিয়ে আপনাকে স্তব্ধ করে বসিয়ে রাখলাম। দুইজনের কত মিল, দুজনই জাদু পারি। এটুকু বলে ওয়াশরুম দরজা বন্ধ করে দিল। আপনি ও শুনে রাখেন, এক মাঘে তো আর শীত যায় না, শীত বারবার আসে। এবার না হয় আপনার পালা, সামনে আমারটা আসতেছে। অভ্র ওয়াশরুম থেকে ইউর দিল, আমি সব সময় প্রস্তুত। জীবনে অনেক মানুষ দেখেছে, কিন্তু অভ্ররে মতো এমন ছেলে দেখেনি। কত বাজে লোকরে বাবা। কালকে রাতেই বাসায় চলে আসে অভ্র মিহি, যেখানে মিহিকে নিয়ে অভ্র রেখেছিল এইটা ওদের অন্য একটা বাসা, যেটা অভ্র নিজের বাসা। বাসাটা খুব ভালোই লেগেছিল, কিন্তু অভ্রের জন্য ভালো করে দেখতে পারেনি। অভ্রকে একদিন বলবো ওই বাসাতে নিয়ে যাওয়ার জন্য। এই যে ভাবি, আসবো নাকি? ভাবনার জগৎ থেকে বের হয়ে দরজার দিকে তাকাতেই চোখ পড়ে অনির দিকে। এটা আবার অনুমতি নেওয়া লাগে নাকি? আসো। আমাদেরকে তো ভুলেই গিয়েছ আমার ভাইকে পেয়ে। হে, তা ঠিক বলেছ, তোমার গুণধর ভাইকে পেয়ে আমি আমার নিজেকেই ভুলে গিয়েছি। সে যাই হক, যাও, তোমাকে দাদিমা ডাকছে। দাদিমাকে বলবো তোমাকে নতুন নাম রেখে দিতে, ভাইকে ভালো আকিকা দিয়ে দিতে। কথা শুনে আমি ফেলফেল করে তাকিয়ে আছি, যেমন ভাই তার তেমন বোন। নিজেকে সামলে নিয়ে বললাম, ওহ আচ্ছা, গিয়ে বলো আমি ফ্রেশ হয়ে আসতেছি। হুম আচ্ছা, দ্রুত এসো, দাদিমা বলেছিলে সাথে করে নিয়ে যেতে। বলে অনি চলে গেল। অভ্র ফ্রেশ হয়ে বের হতেই আমি ওয়াশরুম ঢুকে পড়ি। দ্রুত ফ্রেশ হয়ে বাহিরে বের হয়ে আসি। দাদিমা ডেকেছে, বেশি লেট করলে আবার কি না কি ভাববে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতেই অভ্র পিছন থেকে এসে জড়িয়ে ধরে। সব সময় এসব ভাল লাগে না। ছাড়ুন, দাদিমা ডাকছে আমাকে। স্ট্যাম্পে সাইন করেছেন, ভুলে যাবেন না। আগে আমি, তারপর দাদিমা। আস্ত বজ্জাত আপনি। স্ট্যাম্প সাইন করার আগে কি জানতাম আপনি একটা লুচু, মনে মনে বললাম। সে আপনি যাই বলেন, আয়নার দিকে তাকিয়ে দেখেন তো আপনাকে কেমন দেখাচ্ছে। কেন যে আপনাকে বিয়ে করতে গেলাম? আমি বলেছি আমাকে বিয়ে করেন, যান, ভালো সুন্দরী মেয়ে দেখে বিয়ে করেন, গিয়ে আমার সামনে এসেছেন কেন? তাই নাকি? আপনি এখন আমাকে তুমি করে বলবেন? পারবো না। আপনি এখন আমাকে তুমি করে বলবেন, এবং আমাকে ও তুমি করে বলতে অনুরোধ করবেন। না, স্ট্যাম্পটা কিন্তু সাথেই আছে। আর না বললে আমি দাদিমার কাছে যেতে দিচ্ছি না। আচ্ছা, তুমি এখন বলেন, অগো তুমি আমাকে আপনি বাদ দিয়ে তুমি করে ডাকো প্লিজ। এই কথা আমি কেন আপনাকে বলবো? আবার আপনি করে ডেকেছেন। বললে বলেন, নয়তো এভাবেই জড়িয়ে ধরে রাখব, দাদিমা রেগে যাবে আপনি না গেলে, এটা মনে আছে। মিহি বিরক্ত হয়ে কান্না কান্না ভাব নিয়ে বলল, অগো তুমি আমাকে আপনি বাদ দিয়ে তুমি করে ডাকো প্লিজ। সাথে সাথে অভ্র ওর দেয়। ঠিক আছে টিয়া পাখি,
আমার কাজ শেষে তুমি এখন যেখানে ইচ্ছা যেতে পারো। কথাটা রেকর্ড করে রাখলাম ফোনে, যখন আমার কথা শুনবে না, আর সাউন্ড বাক্স দিয়ে সবাইকে শোনাব। এখন থেকে তুমি করেই ডাকবা। আর ভালো লাগছে না এসব। একদিনে আমার নাজেহাল অবস্থা বানিয়ে ছাড়ছে। দাদিমার রুমে গিয়ে দেখলাম দাদিমা বসে বসে পান বানাচ্ছে। দাদিমা আসব। হে, এতক্ষণ লাগলো তোর আসতে? 10। যা বলি মন দিয়ে শোন। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। একসাথে থাকতে গেলে স্বামীর সাথে একটু আধটু মন কোষাকষি হবে, তাই বলে কি বাবার বাড়ি চলে যেতে হবে? স্বামীকে নিজের আঁচলে বেঁধে রাখবি যেন কোথাও যেতে না পারে। অভ্র ছেলে মানুষ, তাই রাগটা একটু বেশি, তাই বলে তুই ও কি রাগ দেখিয়ে চলে যাবি নাকি? মনে রাখিস, মানুষের জীবনে বিয়ে একবারই হয়। তোদের বিয়েটা আল্লাহ চাইছে বলে হয়েছ। তোর জন্মের আগে থেকে কার সাথে বিয়ে হবে তা আল্লাহ ঠিক করে রেখেছে। যা করবি নিজের স্বামীকে নিজের আঁচলে বেঁধে নিয়ে করবি। অভ্ররে দাদা ভাই যখন বেঁচে ছিল, আমি প্রায় রাগ করতাম, আর উনি আমাকে কত রং তামাশা করে রাগ ভাঙাত। আর উনি যখন রাগ করত আমি কোনো কথা বলতাম না। একটু পর নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইত। কিন্তু ভুলটা আমারই ছিল, আমি তা ও তেরামি করতাম। কিন্তু উনি আমাকে খুব ভালোবাসত, মুখে প্রকাশ করত না। কেউ মুখে ভালোবাসা প্রকাশ করে, আবার কেউ কাজে কর্মে প্রমাণ করে। আমার নাতিটাও এমনই। জন্ম, মৃত্যু, বিয়ে আল্লাহর হাতে। যা চাইলে ও মানুষ কখনো পরিবর্তন করতে পারে না। দাদিমা, তাহলে বিয়ের সাথে সাথে ডিভোর্স শব্দটা শুনলে আপনার কেমন লাগত? আমি প্রশ্নটা করে পিছনে ঘুরে তাকাতেই দেখলাম অভ্র রুমে দরজায় দাঁড়িয়ে আছে। তাহলে কি অভ্র আমার কথাটা শুনে ফেলল? সূর্য তির্যক হয়ে মাথা উপরে আলো দিচ্ছে। চারদিকে মানুষ যে যা কাজে ব্যস্ত, কয়েকজন মানুষ আমাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে চলে যাচ্ছে। হয়তো সবার একই প্রশ্ন, আমি এইখানে কেন? বাসা থেকে বের হবার সময় জুতোটাও আনিনি। অভ্রের এমন ব্যবহার আমি নিতে পারছিলাম না। সারাক্ষণ আমার সাথে সাথে লেগে থাকে, আমাকে ঝালানো ইদানিং তার প্রধান কাজ হয়ে উঠেছে। অফিসে ও যায় কম, অফিসের কাজ বাসায় বসেই করে। হয়তো আমাকে বিরক্ত করার জন্য অফিসে যায় না। অভ্রের স্ট্যাম্প সাইন করেছি, 5 দিন হয়ে গিয়েছে। এই 5 দিনে উনি আমাকে 5 মিনিট শান্ততে থাকতে দেয়নি। মাঝে মাঝে অনেক খারাপ ব্যবহারও করেছে। সেই যাই হব, দুচোখ যেদিকে যায় চলে যাব। হাঁটা শুরু করলাম অজানার উদ্দেশ্য। অভ্র আজকে অফিসে গিয়েছিল, আসার পর পুরো বাড়ি তন্তন করে খুঁজে, কিন্তু মিহিকে খুঁজে পায় না। প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, সব জায়গায় খোঁজ নিয়ে দেখেছে, কিন্তু মিহি কোথাও যায়নি। অভ্র নিকটস্থ থানায় ইনফর্ম করেছে। হঠাৎ করে মিহি এমন নিরুদ্দেশ হয়ে যাবে তা অভ্রের জানা ছিল না। অভ্রের মাথা কাজ করছে না। হয়তো মিহিকে কষ্ট দিয়েছে, কিন্তু এই কষ্টগুলো দেওয়ার সাথে সাথে অনেক ভালো ও বেসেছে। হয়তো কষ্টের ভিড়ে অভ্রের ভালোবাসাগুলোকে চোখে পড়েনি। মিনতি কেঁদে কেটে একাকার হয়ে যাচ্ছে। বোনকে অনেক ভালোবাসে। মিহির বাবার বাসায় জানানো হয়নি। রেনু বেগম মিনতিকে শান্ত করার চেষ্টা করছে। দাদিমা পায়চারি করছে আর বারবার দরজার দিকে দেখছে। উনি বেশ রেগে আছে। মিহিকে ওই দিন এত করে বুঝানোর পর ও কাজ করবে ভাবতে পারেনি। রেনু বেগম মিনতিকে একটু শান্ত করে ওযু করে জায়নামাজে বসে পড়ল। নফল নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করবে, ছেলের বউয়ের যেন কেন ক্ষতি না হয়। দুপুর গড়িয়ে বিকেল হল। আকাশে মেঘ জমেছে বেশ, মনে হচ্ছে আকাশ আজকে রাগ করে এত মেঘ জমিয়েছে।
কখন জানি বৃষ্টি নেমে আসে। সাদার মধ্যে ঘন কালো মেঘগুলো দেখতে খুব সুন্দর লাগছে। চারদিকে বাতাসে বেগ ধীরে ধীরে বাড়ছে। গাছের পাতাগুলো ফুলের মতো উপর থেকে পড়ছে। পানিতে তাকাতেই দেখল কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে খুবই হালকা গতিতে। হালকা বৃষ্টি পড়তই চারদিকে চোখ যায়। একটা নদীর উপর ব্রিজে দাঁড়িয়ে আছে মিহি। এখানে যা মানুষ ছিল বৃষ্টির ছোঁয়া পেয়ে সবাই ছুটতে শুরু করল হয়তো বাড়ির উদ্দেশ্য। অনেকদিন পর বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছে মিহির। ব্রিজে দাঁড়াতেই চারদিকের সবুজে সমারোহ চোখ ছুঁয়ে যায়। পাখিরা গাছের ডালে বসে বসে ভিজতেছে। আচ্ছা, ওদের কি আমার মতো বৃষ্টিতে ভিজতে ভালো লাগে নাকি ওদের থাকার মতো জায়গা নেই? বিদ্যুৎ চমকানো আর বজ্রপাতের শব্দ মিহি ভয় পেয়ে যায়। এখন এত বেশি বৃষ্টি পড়ছে না। এই মেয়ে, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই নাকি? এভাবে রাস্তা কেন দাঁড়িয়ে আছো? পিছনে ফিরতেই দেখে একটা মধ্যে বয়স্ক মহিলা মিহির দিকে তাকিয়ে কথাগুলো বলছে। মিহি ছলছল নয়নে তাকিয়ে আছে, কিছু বলছে না। আসলে মিহি কি বলবে ভেবে পাচ্ছে না। কথা বলছো না কেন? বোবা নাকি? দেখতে তো মনে হচ্ছে ভালো পরিবারের মেয়েই, তা এই বৃষ্টি মধ্যে এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে আমার সাথে আমার বাড়িতে। মিহি শুধু চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। মিহিকে এমন চুপ থাকতে দেখে মহিলাটা মিহির হাত ধরে টান দেয়। অভ্র অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, তাও ড্রাইভ করছে। ইচ্ছে করছে এখন যদি একটু শুয়ে থাকা যেত তাহলে মনে হয় ভালো লাগত। হঠাৎ কল আসে অভ্ররে ফোনে। ফোনের স্ক্রিনে অপু নামটা ভেসে উঠতেই দ্রুত ফোনটা রিসিভ করে। হে অপু, বল। অপু কিছু একটা বলতেই অভ্র দ্রুত গাড়ি ঘুরিয়ে নেয়। গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে দ্রুত গাড়ি চালাতে থাকে। এদিকে মহিলাটি মিহিকে টেনে বাসায় নিয়ে যেতে চাইলে মহিলাকে মিহি ধাক্কা দিয়ে ফেলে দেয়। মধ্যে বয়স্ক মহিলা কোমরে ভালোই লেগেছে মনে হচ্ছে। মিহি মহিলাটাকে ফেলে দিয়ে দৌড়ে ব্রিজের সামনের দিকে যেতে থাকে। মিহি সামনে তাকিয়ে দেখে অভ্র দৌড়ে মিহির দিকেই আসছে। মিহিকে দেখে এসে জড়িয়ে ধরে। বৃষ্টি বেগ বেড়েছে। মিহির কাপড় ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। পায়ে কাদা মাটিতে ভরে গিয়েছে। মিহি এতক্ষণ খুব ভয় পেয়েছিল, কিন্তু অভ্রকে দেখে ভয় চলে গিয়েছে। মনের ভেতর খারাপ লাগা ও কাজ করছে, যার জন্য বাসা থেকে বের হলে সেই সামনে এসে পড়ল। মিহি, তুমি আমাকে না বলে, বাসা থেকে না বলে কেন বের হয়েছ? আপনার কাজগুলো আমি নিতে পারছিলাম না। আমার জাস্ট অসহ্য লাগছিল। সরি মিহি, বাসায় চলো। বলেই মিহির হাত ধরতেই সজোরে একটা থাপ্পড় মারে মিহি। অভ্র কিছুক্ষণ থমকে গিয়ে আবার বলল, বাসায় চলো। প্রতিজ্ঞা করছি, তোমাকে আমি আর বিরক্ত করব না, প্লিজ। মিহি এবার বেশ অবাক হল থাপ্পড় মারার পর ও মিহিকে এভাবে বলছে বাসায় যাওয়ার জন্য। অভ্রকে তো মিহি এমন জানত না। মিহি ভাবেছিল হয়তো রাগ করে অভ্র মিহিকে রেখেই চলে যাবে। মিহি বৃষ্টিতে ভিজে কাঁপছে, অভ্র ও ভিজে গিয়েছে। মিহিকে এমন কাঁপতে দেখে অভ্র কোলে তোলে নিল। মিহি এবার অভ্রকে আর কিছু বলছে না। হঠাৎ মহিলাটা পিছন থেকে ডাকতে ডাকতে সামনে এসে দাঁড়াল। ওহ ফুপি, ধন্যবাদ আপনাকে। আপনি অপুকে কল দিয়ে না বললে আমি হয়তো মিহিকে এখনও খুঁজে বেড়াতাম। হে হে, তোমার বউ আমাকে ধাক্কা দিয়ে কোমরটা ভেঙে দিয়েছে। অপু আমাকে ওর ছবি পাঠিয়ে বলেছিল একটু এদিকে দেখার জন্য। মেয়েটা পেয়ে গেলাম, কিন্তু এমন স্বভাবের তা জানতাম না। আপনাকে চিনে না তো, তাই ভয় পেয়েছে হয়তো। মাফ করবেন ফুপি, আসলে মিহি একটু বাচ্চাদের মতো আচরণ করে। আপনার সাথে আমি পরে কথা বলবো, এখন চলি। ভয় পেলে আবার বাড়ি থেকে না বলে বের হলো কেন? বাবা, আমার বাসাতে আসো, ভেজা শরীরে এখন বাসায় যাবে।
ফুপি অন্যদিন যাব বলেই মিহিকে নিয়ে চলে আসলো। গাড়িতে বসিয়ে অভ্র অপর পাশে বসে গাড়ি স্টার্ট দিল। অভ্রের চোখ দুটো লাল হয়ে আছে। কান্না করেছে নাকি রাগ করে মিহি বুঝতে পারছে না। অভ্রকে থাপ্পড় মারাটা মনে হয় ঠিক হয়নি। সবার সামনে মিহি বসে আছে। অভ্র মিহিকে নিচে রেখেই উপরে চলে গিয়েছে। নাতবউ তোকে এত করে বোঝানোর পরও তুই এমন কাজটা করলি, আমাদের কেমন অবস্থা হয়েছিল চিন্তায় তোর জানা আছে। মিহি চুপ করে আছে, কোনো কথা বলছে না। সবাই রেগে আছে। মিনতি তো এসে গায়ে হাত তুলতে নিয়েছিল। অপু আটকিয়েছে। কি হলো, কথা কানে যাচ্ছে না তোর? একটু রাগ দেখাতেই মিহি বাচ্চাদের মতো কান্না করে দেয়। মিহির কান্না দেখে অভ্রের মা এসে নিয়ে যেতে চায় এখনা থেকে। রুমের দিকে পা বাড়াতেই দাদিমা বলে উঠে, অভ্র যখন তোকে এতই জ্বালায়, এতই কষ্ট দেয়, আজ থেকে তুই আমার সাথে থাকবি, অভ্রের সাথে দেখা হলে কোনো কথা বলবি না। হঠাৎ করে এই বৃষ্টিতে ভেজার কারণে গা কাঁপিয়ে জ্বর এসেছে মিহির। ফ্রেশ হয়ে খাবার না খেয়ে দাদিমার রুমে ঘুমিয়ে পড়েছিল মিহি। ঘুম ভাঙ্গতে গায়ে প্রচণ্ড তাপ অনুভব হল। রেনু বেগম মিহির পাশে বসে আছে। শরীরের তাপমাত্রা এত বেশি তাই তিনি বসে বসে জলপট্টি দিচ্ছেন। রেনু বেগম চেয়েছিলেন মিহিকে নিজের রুমে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু দাদিমার আদেশ মিহি উনার সাথেই থাকবে, কোথাও যেতে দিবে না। মিহি চুপ করে শুয়ে আছে। দাদিমার সাথে বসে বসে ইচ্ছে মতো কথা শোনাচ্ছ মিহিকে। মিহি সব শোনে ও না শোনার মতোই পড়ে আছে। মা। মিহি শুয়ে থাকা অবস্থায় হালকা একটু শব্দ করল মা বলে। রেনু বেগম মিহির শব্দ শুনতেই উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, কি মা, তোমার কি কিছু লাগবে? মা, পানি খাবো। কথাটা বলতেই রেনু বেগম বসা থেকে উঠে পানি আনতে চলে গেলেন। মিহি এত অসুস্থ অভ্র কি তা জানে না। বাসায় আসার পর থেকে একবার ওর সামনে আসেনি অভ্র। বেশ কিছুক্ষণ পর রেনু বেগম রুমে ঢুকলেন, হাতে খাবারের প্লেট। মিহিকে ধরে শোয়া থেকে উঠালেন। পানির গ্লাসটা হাতে দিতেই মিহি একটু পানি মুখে নেয়। একটু পানি খেয়ে গ্লাসটা রেনু বেগমের হাতে দিয়ে দেয়। মিহি আবার শুয়ে পড়তে চাইলে রেনু বাধা দেয়। খাবার খেয়ে নেও। খাবো না আম্মু। সারাদিন তো কিছুই খাওনি, এখন ও যদি না খাও তাহলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বা। মিহিরও খুব ক্ষুধা পেয়েছে, তা আর না করেনি। কিন্তু মুখে খাবার দিতে তেতো ভাবের জন্য গলা দিয়ে খাবার নামছে না। মিহি দ্রুত পানি খেয়ে আবার শুয়ে পড়ল। কি হয়েছে মিহি, শুয়ে পড়লে কেন? আম্মু, খাবো না, ভালো লাগছে না। রেনু বেগম জোর করে ও খাওয়াতে পারেনি তাই বাধ্য হয়ে চলে যায়। মিহির বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে অভ্র কোথায়। আজকে অভ্রের সাথে যা করল তারপর কোনো মুখে আবার অভ্রের কথা জিজ্ঞেস করবে। এসব ভেবে জিজ্ঞেস করতে গিয়ে ও থমকে গিয়েছে। মিহি ঘুমানোর চেষ্টা করছে। মিনতি এসে কয়েকবার দেখে গিয়েছে, কিন্তু কোনো কথা বলেনি। অপুকে ওষুধ আনতে বলেছিল, কিন্তু অনেক রাত হয়ে যাওয়া অপু বলেছে সকালে ওষুধ এনে দিবে। এই মুহূর্তে অভ্রকে খুব বেশিই মিস করছে মিহি। অভ্র মনে হচ্ছে বাসায় নাই, বাসায় থাকলে ঠিকই ওষুধ এনে দিত, সে যত রাতই হক না কেন। এসব ভাবতে ভাবতে মিহি ঘুমিয়ে পড়ল। মিহি ঘুমিয়ে পড়েছে তাই রেনু বেগম ও নিজের রুমে চলে গিয়েছে। দাদিমা ও মিহির পাশে শুয়ে পড়েছে। মাঝরাতে মনে হচ্ছে কেউ মিহিকে টেনে উপরে তুলছে, বারবার হা করতে বলছে। জ্বরের কারণে মিহিকে কি বলছে ওসব খেলায় নাই, শুধু যা বলছে তাই করছে। হঠাৎ মনে হলো কেউ কপালে ঠোঁট দুটো ছুঁয়ে দিয়েছে। হয়তো স্বপ্ন দেখছে তাই মিহি আর চোখ খুলে তাকায়নি।
বেশ কিছুক্ষণ পর মিহি প্রচণ্ড ঘেমে যায়। শরীরের উপর থেকে কম্বল সরিয়ে দেয়। মিহি উঠে বসে, শরীরে জ্বর নেই। বেশ ভালো লাগছে এখন। ঘুম ভাঙ্গার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5টা বেজে গিয়েছে, তার মানে কিছুক্ষণের মধ্যেই আজান দিবে, তাই মিহি আর ঘুমায়নি। একটু আগে কেউ মনে হচ্ছিল ওষুধ খাইয়ে দিচ্ছিল, পরম উষ্ণতায় জড়িয়ে নিচ্ছিল। এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি? যদি সত্যি হয় তাহলে অভ্র কোথায়? আশেপাশে তো দাদিমা ছাড়া কেউই নেই, যার জন্য কয়েকদিন বিরক্ত হয়েছি। আজ তাকে মিস করতেছি। দরজা খুললাম, অভ্রের রুমের দিকে যাব। অমনি দরজা খোলার শব্দে দাদিমা জেগে গেল। মহিলা ঘুম থেকে উঠেই ঝাঝালো কণ্ঠে বলল, এই নাতবউ, কোথায় যাস? তোর জ্বর কমে গিয়েছে নাকি? এদিকে আসো তো। হে দাদিমা, কমে গিয়েছে। তাহলে যা, অজু করে আসো, আমার সাথে নামাজ পড়বি। ঠিক আছে দাদিমা। আমি দাদিমার কথা মতো অজু করে নামাজ পড়ে নিলাম। এখন বসে আছি। অভ্রের রুমের দিকে যাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমি কালকে অভ্রকে থাপ্পড়টা দিয়ে ভুল করেছি, আমাকে অভ্রের কাছে ক্ষমা চাইতে হবে। কেন জানি অস্থির লাগছে আমার, ক্ষমা না চাওয়া পর্যন্ত ভালো থাকতে পারবো না আমি। অভ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। অবশ্য মিহিকে অনেক মিস করছে, তাও মিহির সাথে দেখা করবে না। মেয়েটা আমাকে বুঝুক। ভালোবেসে তাকে আমার ভালোবাসা বুঝানো যাবে না। কষ্ট দিয়েই তোমাকে আমার ভালোবাসা বুঝাবো মিহি পাখি। অভ্র রুমের দরজা খুলে বের হতে নিলেই সামনে মিহিকে দেখতে পায়। মিহিকে দেখতে পেয়েও না দেখার ভাব করে চলে যায়। এতে মিহি রেগে যায়। পরক্ষণেই কালকের থাপ্পড়ের কথা মনে হতেই রাগ চলে যায়। অভ্রের পিছনে পিছনে যেতে নিলে নিচে দাদিমাকে দেখে থমকে যায়। অভ্র সোজা গিয়ে খাবার টেবিলে বসে পড়ে। মিহি ও গুটি গুটি পায়ে গিয়ে অভ্রের পাশের চেয়ারে বসে। নতবউ। দাদিমার কণ্ঠ শুনে পিছনে তাকায়। উঠে আমার পাশে বসো। কেন দাদিমা? কোনো প্রকার কথা শুনতে চাই না, আমি যা বলছি তাই কর। মিহি অভ্রের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছি, কিন্তু অভ্র মিহির দিকে একবারও তাকায়নি। বাধ্য হয়ে মিহি দাদিমার পাশে গিয়ে বসে খাবারে হাত দিয়ে অভ্রের দিকে তাকিয়ে আছে। অভ্রকে ইশারায় কথা বলতে বলবে, কিন্তু এই অভ্র বজ্জাতটা তো মিহির দিকে তাকাচ্ছেই না। ভাবি খাবার শেষ করে ভাইয়াকে মন ভরে দেখে নিন, এখন খাবারটা খেয়ে নিন। অপুর এমন কথা শুনে সবাই মুখ টিপে টিপে হাসতেছে। অভ্র খাবার শেষ করে কারো সাথে কোনো কথা না বলেই অফিসের উদ্দেশ্য বেরিয়ে পড়ে। অভ্রকে এমন গম্ভীর দেখে মিহি ভয় পেয়ে যায়। তাহলে কি অভ্র আমার সাথে আর কথা বলবে না? আমার দিকে ফিরেও তাকাবে না? মিহি সুযোগ বুঝে অভ্রের পিছনে গিয়ে হাতটা ধরতেই দাদিমা নাতবউ বলে জোরে চিৎকার করে উঠে। চলবে।